আয় চা খেয়ে নে, তারপরে একসাথে যাচ্ছি বাড়ি। না, চা খাবো না, আগে পুরো কথাটা শুনি। হঠাৎ কি এমন হলো, এত সুন্দর এলাকাটা এরকম ভয়ঙ্কর হয়ে উঠলো? হঠাৎ এতগুলো মানুষের নিখোঁজ হয়ে যাওয়াটা সত্যি অনেক কষ্টের। বাইরের মানুষের কথা কি বা আর বলবো, আমার নিজের ভাইয়ের পরিস্থিতি এরকম। শুনলাম দীপঙ্করকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। দীপঙ্করের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা, তারপর রাতারাতি এতগুলো মানুষের রোদা হয়ে যাওয়া, এই প্রত্যেকটা গল্প এক সূত্রেই মিলে আছে। আরে সবকিছুই জানি আমি, জানার পরেও আমাকে চুপ করে থাকতে হচ্ছে, কারণ আমি যদি এসব কাউকে বলতে যাই তো কেউ বিশ্বাস করবে না, উল্টা আমাকেও সবাই পাগল বানিয়ে বসে থাকবে। দেখ নিলয়, আমি তোকে কখনো অবিশ্বাস করিনি, তুই আমাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলতে পারিস। চল আয় সামনে গিয়ে বসি, তারপরে সবটা বলতে থাকবে। আচ্ছা দীপ্ত, তুই ভূতে বিশ্বাস করিস? হ্যাঁ করি, কিন্তু এই কথা বললি কেন? আমাদের মানুষের সব থেকে বড় দোষ হলো কোনটা জানিস? যে কাজ করলে আমাদের বেশি ক্ষতি হবে আমরা সেই কাজটাই বেশি করবো। কি করেছিলি তোরা? আমি আর দীপঙ্কর একটা গেম খেলেছিলাম, ভূত টাকা প্ল্যানচেট। আমি নিলয়, আমাদের আশেপাশে যদি কোনো আত্মা থেকে থাকেন তাহলে আমাদেরকে দেখা দিন, না হয় কোনো ইশারা দিয়ে দেখান। তারপর? এই খেলার অনেক নিয়ম আছে, এসব কাজ খোলা আকাশের নিচে করতে হবে, অন্ধকার জায়গাতে, সাথে ফোনও রাখা যাবে না। তো আমরা সব নিয়মই ফলো করছিলাম, কিন্তু আমরা এটাও জানতাম যে এটা শুধুই একটা মজা, কিন্তু এই মজাটাই এখন আমাদের জীবনে সব থেকে বড় সাজা হয়ে দাঁড়িয়েছে। কি হলো দীপঙ্কর, হাত টানলি কেন? কি হলো, চুপ আছিস কেন, বল। আমি দীপঙ্কর না। কে তুমি? আমি তোমার নিমন্ত্রণে এসেছি, তোমার নিকটতম আত্মা। তুমি চলে যাও এখান থেকে। তারপর কি হলো? আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, কাউকে কিছু বলার সাহস করিনি। আমি পুরো রাত ঠিকভাবে ঘুমাতেও পারিনি। ভোরের দিকে আমার ঘুম আসে, আর সকালবেলা যখন ঘুম থেকে উঠি দেখছি দীপঙ্কর আমার পাশেই শুয়ে আছে। তারপর সবকিছু যেন নর্মাল লাগতে লাগলো, দীপঙ্করের হাব ভাবও একদম নর্মালই ছিল, কিন্তু সেদিন রাতে আর একটা মানুষ নিখোঁজ হয়ে যায়। তাই নাকি? এরপর কি হয়েছিল? চল সামনে আয়, এই রেল লাইনেও একটা মার্ডার হয়েছে।
আমার তো ভেবেই ভয়ে গা কাঁটা দিয়ে উঠছে। আপাতত আমাদের এলাকাতে কয়েকদিন কোনো মানুষ নিখোঁজ হয়নি, কারণ আমাদের এলাকার মানুষ এখন খুব আতঙ্কে আছে, রাতে কেউ ভয়ে বাইরে বের হচ্ছে না। কিন্তু তাই বলে যে এই আত্মাটা চুপ আছে তাও কিন্তু না। আমাদের এলাকাতে অনেকজনের বাড়িতে ছাগল আছে বা খামার আছে, যেরকম তার ছাগলের, ওখান থেকে অনেক ছাগল উদা হয়ে যায়। এমনকি রাস্তাতে কয়েকটা কুকুরও অর্ধেক খাওয়া অবস্থায় পাওয়া গেছে, দেখে মনে হচ্ছে যেন কোনো হিংস্র জানোয়ার ওদেরকে রাতের বেলা করে এসে খেয়ে যায়। কি কুকুরটাও? খিদে, খুব খিদে এই আত্মাটার। এখন মানুষ না পেলে কিছু না কিছু তো খেতেই হবে। এই ধর নাইও থেকে আনা ভালো, এরকম। এ নিলয়, থাম। কোথায় যাচ্ছিস? আমার আর একটা কথা বাকি আছে। কি? তুই যে বললি দিনের বেলা দীপঙ্কর স্বাভাবিক থাকে, ওর বাড়িতে তো কিছু জানে না, তাহলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখার কারণ কি? দীপঙ্কর এখন আর স্বাভাবিক হয়ে নাই। এই প্রত্যেকটা ঘটনা ওর কাছে একটা দুঃস্বপ্নের মতো। এই ধরনের কথা সবসময় বাড়িতে বিড়বিড় করতেই থাকে। নিজেকেই নিজে মারার চেষ্টা করে, কেউ যদি আটকাতে যায় তো তাকেও মারার চেষ্টা করে। বাইরের মানুষ এসব দেখলে অনেক নানান ধরনের কথা বলবে, তাই ওকে আলাদাভাবে রাখা ইচ্ছা হবে। তবে বাবা ওকে খুব শীঘ্রই ঢাকা নিয়ে যাবে চিকিৎসার জন্য। আজ আমার একটা ভুলের কারণে ওর পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। তাই যেই করে হোক না কেন সবকিছু ঠিক করতে হবে। এবার বাড়ি চল, নাহলে বাবা বকবে, অনেক দেরি হয়ে গেছে। বাকি কথা বাড়িতে হবে, চল। আরে দীপ্ত, আরে দীপ্ত, এতদিন পর হঠাৎ? আসলাম এই তো দীপঙ্করকে দেখার জন্য। ও আচ্ছা, সবই তো দেখছি গো ভাই, ভালো ছেলেটার কি একটা অবস্থা হয়ে গেল। আচ্ছা থাকো ভাই, আজকে আমার অনেক কাজ আছে, রাতে ফিরতে অনেক দেরি হবে, কালকে দেখা হবে। কিরে বাবা দীপ্ত, কেমন আছিস? এই তো মামা আছি ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি কোন রকম। বাবা নিলয়, তোমাকে আজকে রাতের দীপঙ্করের খাবার নিয়ে যেতে হবে না, আমি অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেবো খাবারটা। তুমি একটু দীপ্তকে নিয়ে বাসায় থাকো। আর এখন যাইতে হবে না তোমাদের, কালকে সকাল হলে তোমরা চলে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। নিলয়, নিলয়, কি? কাল রাতে কি রাজের সাথে তো দেখা হয়েছিল? কই না তো। যাই হোক, কাল রাত থেকে রাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর মা তো খুব কান্নাকাটি করছে। তো রাজের আব্বা থানায় গিয়েছে পুলিশের কাছে, আমিও ওখানেই যাচ্ছি। আর তোর মা রান্না বাড়া করে সমস্ত খাবার সেলফে রেখে দিয়ে রাজদের বাড়ি চলে গেছে।
তুই আর দীপ্ত খেয়ে নিবি, দীপঙ্করের খাবারটা দীপঙ্করের কাছে পৌঁছে দিবি। আর শোন, আমরা যেহেতু এসব নিয়ে ব্যস্ত থাকবো সারাদিন, বাড়িতে থাকতে পারবো না। তোরা সন্ধ্যা কিন্তু হয়ে গেলে বাড়ি চলে আসবি, সন্ধ্যার পরে বাইরে থাকবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক যত দ্রুত পারবি বাড়ি চলে আসবি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। দীপঙ্কর, খাবো না আমি তোর দেওয়া খাবার। এসব কিছু আর ভালো লাগছে না, সব কেমন জানি একটা হতে শুরু করবে। দীপ্ত, তোকে একটা সাহায্য করতে হবে আমাকে, করবি তো? হ্যাঁ ভাই, অবশ্যই। কি করতে হবে বল? এখন না, বাড়ি চল, রাতে খাওয়া দাওয়া করার পরে তখন সব কথা তোকে খুলে বলবো আমি। আপাতত 7 টাকা বাড়ি চল। দীপ্ত, তোকে বলেছিলাম না রাতে একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবি বল। ভয় করবি না তো? না, ভয় করবো কেন বল। তোকে একটা আমি অনেক বড় মিথ্যা কথা বলেছি, এই পুরো ঘটনাটাই মিথ্যা। আসলে সেদিন প্ল্যান চেট করাতে আত্মা দীপঙ্করের গায়ে না, আমার গায়ে এসেছিল। আমাদের এলাকাতে হওয়া প্রত্যেকটা গুণ আমি নিজে করেছি, দীপঙ্কর না। এমনকি রাজকেও আমি মেরেছি। খিদে, খুব খিদে এই আত্মাটা। এখন মানুষ না পেলে কিছু না কিছু তো খেতেই হবে। এই আত্মাটার সঙ্গে আমার অনেক ভালো বন্ধুত্ব হয়েছে, আর এই সব কিছু জানত দীপঙ্কর। তাই ওকে সবার সামনে পাগল বানিয়ে রাখতে হয়েছে। অনেক চালাক হয়ে গেছিল না আমাদের এলাকার মানুষ, রাত্রে বেলা করে কেউ বাইরে বেরোচ্ছিল না। অনেক দিন আমি আমার বন্ধুকে মানুষের মাংস খেয়ে দিতে পারিনি, তাই আমি তোকে এখানে ডেকেছিলাম। না, আমি আর থাকবো না এখানে। আর পালিয়ে কোনো লাভ হবে না, আমি এসে গেছি।